শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর, দায়িত্ব গ্রহণ করার পর বেশ কিছু ঘটনা যেমন ঘটছে, নানা দাবি দাওয়া নিয়ে বিভিন্ন মহল রাজপথে নামছেন, দাবি দাওয়া আদায়ের চেষ্টা করছেন, কোনোটা যৌক্তিক কোনোটা অযৌক্তিক। ঠিক একইভাবে নির্বাচনের দাবিও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ক্রমশই বাড়ছে, নির্বাচনী চাপ। এই যখন বাস্তবতা, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি প্রতিনিধি দল আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এবং তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এছাড়া ডেভিল হান্ট অপারেশন চলছে। এই সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলাপ করব, যদিও আমরা আলোচনার নাম দিয়েছি এত দাবি এতদিন কোথায় ছিল, কিন্তু তারপরও আমরা অন্যান্য বিষয়গুলো নিয়েও আলাপ করব। এই আলাপে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জানি পপ, এবং আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব ইলিয়াস খান। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বিএনপি নেতা জনাব বেলালী বাকি ইদ্রিসি। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমে প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয়ে এত দাবি এতদিন কোথায় ছিল। আমরা দেখছি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে নানা মহলের নানা দাবি, এবং এই দাবির মুখে বলা হয়ে থাকে বিভিন্ন অযৌক্তিক দাবিও অনেক সময় মেনে নিতে হয়েছে নানা কারণে, এবং ক্রমশই সেই দাবির চাপ এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে এখন আর সরকার নমনীয় থাকতে পারছে না। আমরা দেখলাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ক্ষেত্রে, এবং আজকে শাহবাগে যে ঘটনা আমরা দেখেছি, যে এই দাবি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সাউন্ড গ্রেনেড, জল কামান কিংবা লাঠিচার্জের মতো ব্যবস্থাও নিতে হচ্ছে। এই যে অবস্থা, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার পর্যালোচনা শুনব। ধন্যবাদ আমাদের বিজ্ঞ অ্যাঙ্কর আমিনুল মজলিস। আপনি আজকে আমাদের তিনজনকে আমন্ত্রণ করেছেন, তার মধ্যে দুজন আমরা স্টুডিওতে উপস্থিত, আরেকজন ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমি প্রথমে যেটি বলবো যে এর প্রতিতুলনা চলে সেই ছিপি আটা বোতলের সঙ্গে। মধ্যে জিন লুক্কায়িত ছিল, ছিপি খুলে দিয়েছেন, সমর্থিতে আবির্ভূত হয়েছে, এবং তার ফলে যখন দৈত্য বা জিন আবির্ভূত হয় সমর্থিতে, তখন কিন্তু বেসামাল একটা অবস্থা তৈরি হয়, এবং আমাদের এখানটায় তাই হয়েছে। ছিপিটা খুলে দেওয়া হয়েছে। এই 15-16 বছর ধরে যার যেই মনে আপনার দাবি উকিঝুঁকি মারছিল, সবগুলো এখন ফোরফ্রন্টে চলে এসছে, এবং একের পর কামেবা হওয়ার যে ঘটনাটা, যেমন ধরুন ইন্টারমিডিয়েট পরীক্ষা না দিয়ে বা অর্ধেক দিয়ে পুরোটার আপনার ফলাফল পাওয়ার যে দাবি, সেটা তাৎক্ষণিকভাবে আপনার অর্জন করার মধ্য দিয়ে কিন্তু স্কোরিংটা হয়েছে। তারপর ওনারা ভেবেছে ঠিক আছে, আমরাও চেষ্টা করি যার যার মতো। কেউ কেউ মানে দফায় দফায় সচিবালয় ঘেরাও এবং দখল, এরকমভাবে জিম্মি করে ফেলেছিলেন পুরো পদ্ধতিটাকে। পরবর্তীতে যেটা দাঁড়ালো, আপনার সেনাবাহিনীর সদস্যগণ, তারপরে এপিসি সাজোয়াজান, এবং কৌশল হিসেবে ধরা হলো যে যখনই এরকম ঘেরাও বা ঢুকে পড়ার প্রচেষ্টা চলছে, তখন দরজা আটকে দেয়া, যাতে কেউ ঢুকতে না পারেন, বা কেউ যদি ঢুকেও পড়েন তাকে আটক করে ফেলা। এই ট্রিটমেন্টগুলো দেওয়ার পর থেকে ক্রমে ক্রমে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বলে যে বিষয়টা আছে, আমাদের ম্যাজিস্ট্রেটদের শেখানো হয়, প্রশিক্ষণ একাডেমিগুলোতে পুলিশকে শেখানো হয়। তো তারা আপনার যতটা পরিমাণে পারা যায়, মানে প্রাণ নাশ না করে, এই সাউন্ড গ্রেনেড দিয়ে পিলে চমকে দেয়া, তারপর জল কামান দেগে আপনার গরম পানিতে, এই শীতে খারাপ লাগার কথা না, অতটা ভালোই, মানে অত চুপচুপে একটা ভাব থাকবে, কিন্তু জানে মারা পড়বেন না। আপনার শেখ হাসিনা আমলে যেমন লেথালভাবে ব্যবহার করা হয়েছে আপনার, বা হুমকি ধামকি আপনার এরকম যে দেখা মাত্র গুলি করা হবে ইত্যাদি, এই স্টাইলে তারা যাননি।
এবং যারা আন্দোলন করছেন তারা পরিষ্কার জানেন, মাননীয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পরিষ্কারভাবে দরবার করে জানান দিয়েছেন যে আমাদের সশস্ত্র বাহিনী এই দেশের নাগরিকদের উপর গুলি বর্ষণ করবে না। তো ধরেই নিয়েছেন যে হয়তো অস্ত্র আছে, ভেতরে বারুদ নাই, এরকম একটা নিশ্চয়তা মনে মনে প্রবোধ নিয়ে তারা কিন্তু আন্দোলনে মত্ত আছেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে কাভারেজ ভালো পাওয়া যাচ্ছে, পরিচিতি বাড়ছে, মার্কেটিং একটা দিকও আছে। কিন্তু এটা যারা নেতৃত্ব করেন তারা ভাবছেন যে না, আমরা তো ছিলাম বেড়াল, হয়েছি বাঘ, অসুবিধে কি, সেই প্রবণতা, সেই আপনার চেতনাও ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করছে। সব মিলিয়ে একটা লেজেগোর অবস্থা করে ছেড়ে দিয়েছে আর কি সবার জন্য। আর হার্শ হলেই কিন্তু সমস্যা, যে এই কায়দায় বিপ্লব হলো, সেই কায়দায় তো আমরা চেষ্টা করছি। তো এখন আপনি বিমাতা সুলভ আচরণ করবেন কেন? আর তখনই কিন্তু এই প্রশ্নগুলো উঠবে যে নিশ্চয়ই স্বৈরাচারের দোসররা ঘাপটি মেরে আছে, তারা এখন সুযোগ পেয়ে এই রকমের রাফ ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছে, সেটা অ্যাকসেপ্টেবল না। এবং এক যাত্রায় পৃথক ফল হবে কেন, এইসব যুক্তিও কিন্তু ফোরফ্রন্টে নিয়ে আসা হচ্ছে। আর আপনার জনদুর্ভোগের যে ব্যাপারটা, অনিশ্চয়তার যে ব্যাপারটা, সেটি কিন্তু সবাইকে রীতিমতো কাতর করে তুলছে। নো ওয়ান ইজ হ্যাপি ইন দ্যাট সেন্স অফ দ্য টার্ম। তারা একটা গুড গভর্নেন্স প্রত্যাশা করেছিলেন, মিস গভর্নেন্স কিন্তু চাননি। আপনার আরেকটা হচ্ছে অনিশ্চয়তা, আপনি নির্দিষ্টভাবে তারিখ যতক্ষণ ঘোষণা না করছেন। আমি আসবো সেই বিষয়ে, কিন্তু আপনার কাছে মনে হয় কি না যে তাহলে সরকার কি এক ধরনের অহিনুকুল বা শাকের করাতের ভেতর আছে? আপনি বলছেন হার্শ হতে পারবে না, আবার জনজীবনও অতিষ্ঠ, তাহলে কোন দিকে যেতে পারে? এখন ওই যে এক ধরনের অচল অবস্থা আর কি, অচল অবস্থা, অনেকে মন খারাপ করে বলছেন লেজে গোবরের অবস্থা। তো এটা তো আসলে সুস্থতার পরিচয় বহন করে না। আসবো আমি একটু শুনে আসি বেলালী বাকি ইদ্রিসি, বিএনপি নেতা আমাদের সাথে রয়েছেন। জনাব বেলালী বাকি ইদ্রিসি, যে কথা বলছিলেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, যে দীর্ঘদিন থেকে মানুষের ভেতর যে পুঞ্জীভূত ক্ষোভ বলি কিংবা দাবি দেওয়ার যে বিষয় ছিল, আবেগ ছিল, অনুভূতি ছিল, সেগুলোর একটা বহিঃপ্রকাশ একবারে যখন সবার পুঞ্জীভূত বিষয়গুলো আসে সামনে, তখন এই বিভিন্ন মহল থেকে দাবি দেওয়া আসে। বিষয়টি কি এরকমই খুব স্বাভাবিক, নাকি আপনার কাছে মনে হয় যে এই দাবির পেছনে অন্য কোনো অর্থ বা কেউ ষড়যন্ত্রের ব্যাপার খোঁজেন, সরকারকে অস্থিতিশীল করে ফেলা, বা কোনো মহল সেটিও বলছেন যে সব দাবিই যে যৌক্তিক, সব দাবিই যে একেবারে বঞ্চনার জন্যই হচ্ছে, বিষয়টি এরকম না? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আমিনুল ভাই, আপনাকে আজকের এই আলোচনায় আমাকে যুক্ত করার জন্যে। প্রথমেই যে আমাদের বিজ্ঞ আলোচক উনি বললেন, এটাই সূত্র ধরে আমি আপনি যে জিজ্ঞাসা রাখলেন আমার কাছে, যে দেখেন একটি ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমাদের এই যে চলমান আন্দোলন, আজকে ছাত্র জনতা যে আন্দোলন, এখনো আন্দোলন শেষ হয়নি। একটা বিপ্লবের পরে একটি দেশের যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে সমস্ত পদক্ষেপ আমরা আশা করেছিলাম, যে আজকে যে এই যে অন্তর্বর্তীকালীন, যাকে ইন্টারিম গভর্নমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা যাই আখ্যায়িত করি না কেন, তা আসলে আমরা এই সরকারের কাছে আশানুরূপ কোনো সমাধান সব ক্ষেত্রে, শুধু আইন শৃঙ্খলা না, আজকে যে আশা নিয়ে মানুষ, যে ছাত্র জনতার যে আন্দোলন, বিশেষ করে আমি যদি বলি আজকে প্রান্তিক জনগণের যেটা মূল বিষয় ছিল, একটি দেখেন যে সরকার চলে গেছে, ফ্যাসিস্ট সরকার, মূলত এই সরকারটি নির্বাচনবিহীন একটা নামমাত্র নির্বাচন করে দেশকে শাসন করেছে, এবং যার জন্য বিএনপি সহ আরো অনেক রাজনৈতিক দল শুধু এই 5ই আগস্টের আন্দোলন না, বহু আগে থেকে আন্দোলন করে আসছিল যে একটা নির্বাচিত সরকারের জন্য। তাই আজকে জনগণের যে আকাঙ্ক্ষা, একটা নির্বাচন, আর নির্বাচনের মাধ্যমেই কিন্তু একটি গণতান্ত্রিক সরকার আইন শৃঙ্খলা সহ রাষ্ট্রের যে কাঠামো রয়েছে সেগুলোকে সচল করার জন্য একটা ভালো
আপনার ভূমিকা রাখতে পারে, যেটি দৃশ্যতা এখন আমরা এটা থেকে পিছিয়ে যাচ্ছি। আজকে আপনি যে প্রশ্নটি করলেন যে এই যে শিক্ষকদের আন্দোলন, আমি যদি এটা নিয়ে একটু আলোচনা করি যে এই প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক নিয়োগটি ছিল, এটি 3টি ধাপে এই নিয়োগটি হয়েছিল। প্রথম এবং দ্বিতীয় ধাপের যে নিয়োগ, এগুলো নিয়োগ প্রাপ্ত হয়ে চাকরিরত। আর যে তৃতীয় ধাপের এই যে প্রায় 6531, আমি যদি ভুল না করি সংখ্যাটা, তারা এই যে আন্দোলন করছে, আমি যদি বলি যে সরকার একটা অবৈধ এবং অনৈতিক সরকার ছিল, যেটির পতন হয়েছে, তার কোন নিয়োগই কি আপনি মনে করেন যে সেগুলো স্বচ্ছ নিয়োগ ছিল? আসলে সব নিয়োগের ক্ষেত্রে এগুলো সিন্ডিকেট ছিল। তবে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আন্দোলনকারীরা, এখানে যদি আমরা এর গভীরে যাই, তাহলে আমরা দেখব যে এইখানে রাজনৈতিকভাবে এবং এই সিন্ডিকেটগুলি নিয়োগের ক্ষেত্রে, শুধু প্রাইমারির ক্ষেত্রে না, সকল নিয়োগের ক্ষেত্রে, ইভেন আপনার বিসিএস ক্যাডারের ক্ষেত্রে আওয়ামীপন্থী যদি না হয়ে থাকে, তাহলে এমনকি বিএনপির কোন দূর সম্পর্কের আত্মীয়কে ভাইবা থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের বদৌলতে কিন্তু এই আজকে যারা চাকরির জন্য চেষ্টা করতেছে, মানে যারা আজকে আন্দোলন করছে, আমি বলবো যে এইগুলো সঠিক মানে নিয়োগ ছিল না আমার মনে হয়। এবং আজকে যে আন্দোলনটি আমি যে ওইভাবে ব্যাখ্যা করি, তো এইটা একটা, এর পিছনেও কিন্তু একটা ষড়যন্ত্র আছে। আজকে শুধু এই এই যে প্রাইমারি স্কুলের শিক্ষকদের না, বিভিন্ন পেশার মানুষদেরকে আর বিভিন্ন ভাবে এই ফ্যাসিস্টের যে যারা আজকে অনেক লেজুর এখনো বিদ্যমান আমাদের সব ক্ষেত্রে, আমরা যদি এই প্রশাসনের দিকেই তাকাই, আজকে প্রশাসনে কিন্তু আমরা কি রিপ্লেসমেন্ট পেয়েছি? যে আওয়ামীপন্থীরা বাদ দিয়ে আজকে যারা নিরপেক্ষ সিভিল সার্ভিসে যারা আছেন তাদেরকে কি অ্যাডমিনিস্ট্রেশনে দিতে পেরেছি, কিংবা বিচার বিভাগে? এইগুলো একটা অনেক ব্যাখ্যার বিষয় আছে। তবে আমি যেটা মূলত বলবো যে কেয়ারটেকার গভর্নমেন্টকে যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের ব্যবস্থা, আমি নির্বাচন প্রসঙ্গে আসবো। আমরা দাবি দেওয়ার বিষয়টি আপনার কাছে যেটি পেলাম সেটি হচ্ছে যে কেবলমাত্র দাবি দেওয়া নয়, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে আপনার কাছে মনে হচ্ছে সেই বিষয়টি। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো, আমি একটু শুনে আসি। জনাব ইলিয়াস খান, এই যে দাবি দেওয়া, আমরা যদি দাবি দেওয়াগুলো একটু দেখি, যেমন তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে প্রথম দিকে এমন দাবিও ছিল যে যারা ট্রেড ইউনিয়ন করে তারা অনেকেই কাজ না করে বেতন নেবে। আজকে আমরা যখন কথা বলছি, আজকের দিনে এই যেই দাবির কথা বললাম আমরা শাহবাগে, এ বাদেও সায়দাবাদে জনপথের মোড়ে, এখানে বাসের যারা হেল্পার বা চালক, তারা দাবি দেওয়া হচ্ছে যত্রতত্র যাত্রী উঠাতে হবে, যাত্রী নেওয়া যাবে, কোনো নির্দিষ্ট জায়গা থেকে যাত্রী ওঠানোর যে নিয়ম সেটি না, যত্রতত্র থেকে নিতে হবে। এই জন্য তারা গাড়ি বন্ধ করে, মানে দাবিগুলো কতটা হাস্যকর হয়ে যায়। আপনার কাছে শুনবো বিষয়গুলো। না, আপনাকে ধন্যবাদ। আসলে এটি কারণ আছে যে গত যে 15.5 বছর দুর্বিনীত শাসন চলেছে, অনেকে নানা কথা বলতে পারে না, দাবি জানাতে পারেনি। আমার মনে আছে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় বিভিন্ন প্রোগ্রাম করতো, তারপর তারা অবস্থান ধর্মঘট করতো, এবং সেখানে আমি মাঝে মাঝে যখন ক্লাবে ঢুকতাম বক্তৃতা শুনতাম। তারা প্রথম 5 মিনিট শেখ হাসিনা এবং তার বাবা এবং তার পরিবারের গুণগান করতেন, এবং তাদের যে দাবি দেওয়ার ব্যানার থাকতো বা পোস্টার থাকতো, সেখানে গণতন্ত্রের মা, কওমি জননী, কওমি মাদ্রাসা ছাত্র যখন আন্দোলন, কওমি জননী, এগুলো করে প্রোগ্রাম করতো। তখন আমি জিজ্ঞেস করছি, আপনি যার কাছে দাবি জানাচ্ছেন তার স্তুতি করা, এত প্রশংসা কেন? এটা যদি আমি না করি আমার বাসায় গেলে গ্রেফতার করে ফেলা হবে। সুতরাং এই অবস্থার সৃষ্টি হয়েছিল। কিন্তু আপনি যেটা বলেছেন, এ পর্যন্ত 173টি দাবি জানিয়েছে। বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয় এর মধ্যে অনেক অযৌক্তিক দাবি আছে, যেমন এই যে তিতুমির কলেজ এবং হাস্যকর এবং লজ্জাজনক, যে ছেলেটি কলেজে ভর্তি হয়েছে সে রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যাবে, এটি তো হওয়া উচিত না।
সেটি তারা 5 দিন পুরো নগরবাসীকে কষ্ট দিয়েছে। না, সে তো এটা মেনেই ভর্তি হয়েছে যে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা কলেজ। আরেকটি দাবি ছিল, নিশ্চয়ই আপনারা দেখেছেন যে কিছু আনসার, কিছু কি প্রায় 40-42 হাজার আনসার বোধ হয়, এবং এদের অধিকাংশ হচ্ছে গোপালগঞ্জে বাড়ি, এবং আনসারে যিনি ডিজি ছিলেন তখন তো তার একজন ভাই এমপিও ছিলেন, জনাব এনামুল হক শামীম, তাদের চাকরি পার্মানেন্টের জন্য আন্দোলন করেছে। তাদের আসলে মূলত একটি বিদ্রোহ করার প্ল্যান ছিল, একদম সম্পূর্ণ অযৌক্তিক দাবি জানিয়েছে। এরকম বহু দাবি আছে, বা দাবিতে কিছু কিছু জায়গায় এই নরম সরকারে কিন্তু গরম হয়েছে, যেমন ইত্যাদি মাদ্রাসার টিচারদের, এরা দুর্ভাগ্যজনক, তারা খুব মানবতার জীবন করে। আমি দীর্ঘদিন শিক্ষাবিদ কভার করেছি, আমি জানি যে তারা খুব স্বল্প বেতন পান, এবং তাদের তো ওই অর্থে কি দিন যাপনের জন্য যে টাকা সেটাই তারা পান না, এবং এমনও অনেকে আছেন 30-40 বছর ধরে এমপিভুক্ত হয়নি, তারা চাকরি করে যাচ্ছে স্বল্প বেতন, অনেক সময় বেতন ছাড়া। সুতরাং আমি সরকার যেটি বলতে চাই যে সরকারের সবাই তো খুব শিক্ষিত লোক, খুব কি বলে যে পারঙ্গম লোক, তারা অনেক কিছু চালিয়ে, যদি অনেকে বলেন এনজিও ছাড়া কিছুই চালাননি, বাট তারা তো এনজিও হলো প্রতিষ্ঠান তো চালিয়েছেন। তো কোন দাবিগুলো যৌক্তিক আর কোনটা যৌক্তিক না সেটি কিন্তু বোঝা যায়। যেমন 7 কলেজে আন্দোলন করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তারা অধিভুক্তি বাতিল, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকসেপ্ট করেছে। এটি অত্যন্ত একটা ভালো সিদ্ধান্ত। এটা ছাত্রদের জন্য ভালো হয়েছে, 7 কলেজের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো হয়েছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র, যে শিক্ষক আছেন এবং যে স্টাফ আছেন, বিশ্ববিদ্যালয় চালানোর জন্য এটা ঠিক আছে। বাট আবার প্রায় 2 লাখ বোধহয় ছাত্র এই 7টি কলেজে, এই চাপ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর ছিল, এটি একটি বার্ডেন। সুতরাং তারাও ঠিকভাবে কিন্তু দেখতে পারেনি তারা কিভাবে পড়াশোনা করছে একাডেমিকে। আমি যদি ভুল না জানি স্যার আছেন, হ্যাঁ, এটি খুব ভালো ডিসিশন হয়েছে। এরকম যেসব সিদ্ধান্তগুলো আছে যেগুলো পজিটিভ মনে হয় এবং দেশের জন্য কল্যাণকর, যেমন ইত্যাদি মাদ্রাসাদের টিচারদের যে আমি সরকারি করে দিই, আমার মনে হয় খুব বেশি বেতন দিতে হবে বলে আমি মনে করি না। বাট এরা কিন্তু একদম পিছিয়ে পড়া মানুষ, আর আমাদের দেশে আমরা জানি যে উপমহাদেশে সবচেয়ে শিক্ষকরা কম বেতন পান বাংলাদেশে। অন্যান্য দেশে পাকিস্তান, ভারত বা অন্যান্য যে দেশে অনেক বেশি বেতন পান, কিন্তু আমাদের এখানে কম পান। সুতরাং এই সিদ্ধান্ত সরকার নিচ্ছে যে ধাপে ধাপে সরকারি, এটি ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আর শিক্ষা উপদেষ্টা যে তিতুমির কলেজের ব্যাপার বলেছেন, তিনি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। এরা আমি এক জায়গায় বলেছি যে 1000 বছর আন্দোলন করলেও এই কলেজ বিশ্ববিদ্যালয় হবে না, হওয়া উচিত না। কারণ এই কলেজে আগে ঢাকা কলেজ আছে, ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় আগে কলেজ, ঢাকা কলেজ, তারপরে ধরুন বরিশাল বিএম কলেজ আছে, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায়, রাজশাহী কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগে, তাই না? সুতরাং সরকারের একটা বিবেচনায় নিয়ে যে দাবি দেওয়া জানানো হচ্ছে সেটি কতটা যৌক্তিক এটা বোঝার জন্য একদম রকেট সায়েন্স না, এটা বোঝা যায়, তাই না? সুতরাং এগুলো পূরণ করে, আর যেগুলো অযৌক্তিক দাবি যত কিছু করুক, এবং এই যে দাবি জানাতে হলেই রাস্তায় নেমে, এটা খুব দুর্ভাগ্যজনক, এটা ক্রিমিনাল অফেন্স। এই অর্থে আপনি জানেন একটা আধুনিক নগরীতে 25% রাস্তা থাকে, কিন্তু ঢাকায় আছে 7%। মধ্যে ফুটপাত ভাঙা, এই দোকান, মুড়ির দোকান, সিগারেটের দোকান, অপরিষ্কার, মানুষ প্রস্রাব করছে, পায়খানা করছে। তো এই নগরীতে যদি রাস্তা যদি বন্ধ করে দেয়, একটি রাস্তা বন্ধ করলে পুরো নগরী কিন্তু এমনিতে একটা যানজটের নগরী আমরা জানি। সুতরাং এইসব বিষয়ে কঠোর হাতে দমন করা উচিত, যাতে এই প্রথম দিকে একটু আশকারা দিয়েছেন স্যার, একটু বলেছেন ছাত্ররা পরীক্ষা না দিয়ে পাশ করে রেজাল্ট পেয়ে গেছে। এই প্রথম দিকে যে আশকারাটা দিয়েছেন সে কারণে এখন সবাই সাহস পাচ্ছে, কিছু হলেই রাস্তা দখল করা। আশ্চর্য, এটা তো হওয়া উচিত না, এটা হওয়া উচিত। অনেক সচেতন মানুষও আছেন কিন্তু তারাও রাস্তায় দাঁড়িয়ে যান। সুতরাং সঠিকভাবে যে দাবি যৌক্তিক মনে হয়, ওই যে কথাটাই বললাম, এটা বোঝার জন্য রকেট সায়েন্স দরকার নাই, আপনি সেটা পূরণ করেন। না যেটা অযৌক্তিক দাবি সেটা প্রয়োজন দমন করুন। আরেকটি বিষয় আপনার কাছে মনে হয় কিনা, সব দাবি এই গভর্নমেন্ট, কারণ আমরা বলছি ইন্টারিম গভর্নমেন্ট, তো অন্তর্বর্তীকালীন সরকারের রুটিন ওয়ার্ক করবার কথা, বিশেষ পরিস্থিতিতে ওনারা এসেছে, ওনারা হয়তো রুটিন ওয়ার্কের বাইরেও অনেক কাজ করতে হচ্ছে, সংস্কার করছে, নানাবিধ কাজকর্ম করছে, কিন্তু সব দাবি পূরণের ব্যাপারেও যদি প্রপার অ্যাটেনশন দিতে হয় তাদেরকে একেবারে, তাহলে তো অন্যান্য নিত্যদিনের যে কাজ সেটি আসলে আমি নির্বাচিত সরকারের কাছে রাজনৈতিক সরকার লাগবে। রাজনৈতিক সরকার না হলে দেশ চালাতে পারবে না। আপনি দেখুন না, এই মেসেজটা দিয়ে দেওয়া, যারা দাবি আদায় করতে আসে তাদেরকে বলে দেওয়া যে আমরা তো একটা নির্দিষ্ট সময়ের জন্য, স্থলভাগের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে বাংলাদেশ, আর পৃথিবীর 1000 ভাগের 27 ভাগ মানুষ হচ্ছে বাংলাদেশে। তো জনচাপে পিষ্ট একটা দেশ,
নানা দাবি দেওয়া, এই যেমন তৃতীয় করে আন্দোলন করেছে, মানুষকে 5 দিন জিম্মি করে রেখেছে। যদি পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতো পারতো না এটা। রাজনৈতিক সরকার লাগে, দেশ তো চালাবে রাজনীতিবিদরা, অন্যরা সহযোগিতা করবে, দেশ চালাবে রাজনীতিবিদ, এরকম মনে হবে। এই প্রসঙ্গে আমি সেটাই বলি। জি, আমি নির্বাচন প্রসঙ্গে আসবো, রাজনৈতিক সরকার প্রসঙ্গে আসবো, স্যারের কাছে একটু যাব। আরেকটি প্রসঙ্গ, সেটি হচ্ছে এই যে ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্ট যেটি চলছে, এই জায়গায় কেউ কেউ প্রশ্ন তুলছেন এখন যে এটি কি একেবারে ঢালাওভাবে হয়ে যাচ্ছে কি না। তারপরে যে কোনো অপারেশনের ক্ষেত্রে এরকম বিচ্যুতি হয়তো 2-1টি থাকে, বিচ্ছিন্ন ঘটনা থাকে, কিন্তু সেই জায়গাতে মানে কি করণীয়, কিভাবে এই অভিযানটি সম্পর্কে সার্বিকভাবে কেমন দেখছেন আপনি? দেখুন, এ পর্যন্ত প্রায় 1300-র বেশি মানুষ আটক হয়েছেন। এরা সবাই বিভিন্ন রাজনৈতিক দলের ফ্রন্ট অর্গানাইজেশনে, বিশেষ করে আপনার তরুণ যারা আপনার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন, ছাত্রলীগ কিংবা যুবলীগের সঙ্গে যুক্ত, বা স্বেচ্ছাসেবক লীগ কিংবা তাঁতি লীগ, মানে যত রকমের ফ্রন্ট অর্গানাইজেশন আছে তাদেরই টার্গেটভাবে আমরা দেখছি যে আটক হতে। আর এর পাশাপাশি যারা চাঁদাবাজির সঙ্গে যুক্ত কিংবা আপনার নানান রকমের মাদকাসক্তি, ট্রাফিকিং, তারপর আপনার অবৈধ অস্ত্র তারা সংরক্ষণ করছেন, এই টাইপের লোকজন যারা, তাদের টার্গেটেডভাবে আপনার হান্ট করা হচ্ছে। এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নিজে 3 স্টার জেনারেল ছিলেন, কোয়ার্টার মাস্টার যখন ছিলেন তখন তিনি নিজেই কিন্তু আক্রান্ত হয়েছিলেন। তার গাড়ি পুড়িয়ে দিয়েছিল আমাদের ছাত্ররা এই আজিজ সুপার মার্কেটের সামনে। তার ইউনিফর্ম পরা যিনি চালক, তিনি গাড়িতে উপস্থিত ছিলেন সেই সময়। সেটা ছিল একটা টার্নিং পয়েন্ট। এখন নিজে যেহেতু ভুক্তভোগী তিনি, সেই কারণেই কীভাবে অ্যারশন মোকাবেলা করতে হয় সেটি তিনি খুব ভালো করে জানেন না। সেই জন্য তিনি ঘোষণা দিয়েছেন যে শেষ ডেভিলটি যতক্ষণ খুঁজে না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত হান্ট চলতে থাকবে। আবার আরেকটা চমৎকার কথা উনি বলেছেন যে উপদেষ্টা হওয়ার পরে তিনি হঠাৎ খেয়াল করলেন তার আত্মীয় সংখ্যা বেড়ে গেছে। মানে খুব সুন্দর সার্কাস্টিকভাবে বলেছেন, কিন্তু থাকে না অনেকে এসে হাজির হয় নানান লতা পাতা এটা সেটা, তো সেটা বলার উদ্দেশ্য বোধহয় এইরকম যে এখানে কোনো ফায়দা চলবে না, তাদের চলবে না। আমি নিজে ওনার সঙ্গে একাধিকবার উপদেষ্টা হওয়ার পরে ইন্টারাক্ট করেছি, তার দপ্তরে গিয়েছিলাম। তার একটা পপুলিস্ট অ্যাপ্রোচ আছে যেটা দুইধারী তরবারির মতো, দুইভাবেই কাটে। যতজন অভ্যাগত আছেন সবাইকে তিনি কনফারেন্স রুমে বসান, বসিয়ে নিজে তার কক্ষ থেকে বেরিয়ে আসেন, এসে সবাইকে ভাই আপনার কী সমস্যা, আপনি কী বলেন ইত্যাদি। তো অনেকে কাচুমাচু করে, কারণ এখানে একটা বিষয় হচ্ছে যে ঢংটা দরবারি সেটা ঠিক আছে, কিন্তু আর একটা বিষয় হচ্ছে প্রাইভেসির একটা বিষয় আছে। তো আপনি একজন সমস্যা একজনের সামনে বলতে চাইবে না, তারা এক্সক্লুসিভ আলোচনাই করতে চাবেন তার না, উনি সবাইকে নিয়ে চলার মানুষ, তো ফলে এই ব্যাপারটা আছে। আর আরেকটা হচ্ছে তিনি হয়তো অতটা বাকপটু নন, কিন্তু খোলামেলা কথা বলেন, মানে একেবারে কোনো রকমের ডাক ঢাকিটা নিয়ে কী আলোচনা পরবর্তীতে হতে পারে, প্রতিক্রিয়া কী হতে পারে সেটা তিনি বিবেচনায় নেন না। জেনারেল হিসেবে তিনি সেইভাবেই কথাটা বলে ফেলেন। আচ্ছা, আসবো আমি জনাব বাকি আপনার কাছে যাব। যে বিষয়টি আসলে আমরা আলাপ করছিলাম, অপারেশন ডেভিল হান্ট, এই অপারেশনে বিশেষ করে এই সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে অনাকাঙ্ক্ষিত, সেই সব ঘটনাগুলো সম্পর্কেও যদি আপনার পর্যবেক্ষণ বা বিশ্লেষণ একটু বলবেন। দেখুন, একটি সরকারের ইভেন একটা যদি কনস্টিটিউশনালি একটা সরকার ইলেকশনের মাধ্যমে পরিবর্তন হয়, সেক্ষেত্রেও পূর্ববর্তী সরকারের যে সমস্ত মানে করাপশন বলেন আর এই যে দুর্বৃত্তায়ন, এই সমস্ত মিসক্রিয়েন্টসরা সোসাইটিতে থাকে, এরা ল অ্যান্ড অর্ডারকে অলওয়েজ ডেটোরেট করে। এবং এইটা যারা নতুন সরকার দায়িত্বভার গ্রহণ করার পরে এইটা খুবই দরকার আমাদের দেশের মতো দেশে। কারণ আমরা যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্টে নর্মালি একটা পলিটিসাইজ হয় সর্বক্ষেত্রেই,
আপনি প্রশাসনে বলেন আর সব ক্ষেত্রে একটা পলিটিসাইজ তো থাকেই, যার কারণে যে দেশের মিসক্রিয়েন্ট বেড়ে যায় অনেক ক্ষেত্রে। আপনার এই যে টেরোরিজম বলেন আর সবকিছুতে সোসাইটিতে এই ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এখন আপনি যদি আমি এর আলোকে 2001-এ যখন আমাদের 4 দলীয় ঐক্যজোটে বিএনপি সরকার যখন ফর্ম করলেন, তখন আপনি জানেন যে অপারেশন ক্লিন হার্ট এটা হয়েছিল। এটা কিন্তু মানুষ খুব অ্যাকসেপ্ট করেছিল এবং এখানে বিএনপির নামেও যারা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিল তাদেরকেও কোনো ছাড় দেওয়া হয়নি, তাদেরকেও ধরা হয়েছিল। আমি যদি বলি আপনাকে, সেই সময় এটা ছিল জয়েন্ট ফোর্স, আনসার, বিডিআর, আর্মি, নেভি, ইভেন এয়ারফোর্স, ইভেন ডিজিএফআই এর যে ফোর্স, সবগুলির সমন্বিত একটা অপারেশন ছিল ক্লিন হার্ট অপারেশন। এবং খুব দ্রুত, মাত্র এটা আমি 2001-এর এটা অক্টোবরে শুরু হয়ে এটা জানুয়ারি পর্যন্ত ছিল। এখানে আপনি দেখবেন মাত্র, আমার কাছে একটা স্ট্যাটিস্টিক্স আছে ওই সময়কার, মাত্র বোধহয় 40 জন এখানে মারা গেছিল। এটা এনকাউন্টারে যখন এটা খুব ভালোভাবে শক্ত হাসতে ধরা হচ্ছিল, সেখানে অনেক দেখবেন আপনি যে বিএনপির অনেক লোককে, বড় বড় নেতাকেও ধরা হয়েছিল, যারা গ্রামে এবং উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে। তা আমি যে মেসেজটি এই আপনার অনুষ্ঠানের মধ্যে বলতে চাই মাধ্যমে, যে আজকে যে এই যে এই ডেভিল হান্টের এটা নিঃসন্দেহে একটা ভালো, তবে এইটা অপারেশনে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইনের ব্যত্যয় যেন না হয়। এবং এটা 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 মানে দেরিতে হলেও আমার মনে হয় এটা বিপ্লব, বেশ আমাদের যে বিপ্লব হলো এটার পর এটা দরকার ছিল। কারণ আওয়ামী লীগের দোসররা তো আছেই, এর সাথে সাথে আমার মনে হয় যারা বিভিন্ন দলের নামে এখন এইটার বেনিফিশিয়ারি হতে চায় এবং বিভিন্নভাবে সন্ত্রাসে যদি যুক্ত হয়, আমার মনে হয় যে কাউকে ছাড় দেওয়া যাবে না। আপনি দেখেছেন যে আমাদের নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন, উনি একদম দায়িত্বহীন কণ্ঠে বলেছেন যে যেই এই বিপ্লবের পরে আমার দলের হোক, জাতীয় দলের যে কোনো নেতা যদি, কর্মী যদি এই ধরনের কর্মকাণ্ডে থাকে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। আমাদের নির্দেশনা দিয়েছেন উনি বিভিন্ন জেলা পর্যায়ে এবং কেন্দ্রীয় ভাবে উনি এটাকে একদম মেসেজ দিয়েছেন সবখানে, যে এটা আমাদেরকে দলীয়ভাবে এটাকে কন্ট্রোল করতে হবে। তার মানে এই যে আমরা সবাই চাই যে দেশে যে বিপ্লব হয়েছে, বিপ্লব যে অর্থে বিপ্লব সাধিত হয়েছে, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এই ডেভিল হান্ট যে অপারেশন, এটা খুবই ভালো। তবে এইখানে আমাদেরকে সজাগ থাকতে হবে যে আইনের যারা যারা এখানে ভিকটিম হবেন বা ভিকটিম, এখানে অনেক সময় হয় কি আপনার এই ধরনের অপারেশনে অনেক নির্দোষ লোকেও যুক্ত হয়ে যেতে পারে বা বিভিন্ন ভাবে, কারণ এটা হয় একটা হতে পারে। কিন্তু এই ধরনের যাতে কোনো অপ্রীতিকর কিছু না হয়, কারণ আপনারা দেখেছেন যে এই আওয়ামী লীগের আমলে এই ধরনের কিছু অপারেশনের নামে ডিরেক্ট আপনার এগুলোকে খুন করে ফেলা হয়েছে কিংবা এগুলোকে গুম করে হয়েছে, যেখানে আমাদের বহু নেতা কর্মী আপনারা জানেন যে এখনো নিখোঁজ। আমরা চাইবো যে ক্লিন ইগল হান্ট অপারেশন, ডেভিল হান্ট অপারেশনটাকে যৌক্তিকভাবে এটাকে পরিচালনা করতে। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবারও জনাব ইলিয়াস খান এই অভিযান সম্পর্কে। না, দুজনেই বলেছেন যে আসলে কোন নির্দোষ মানুষ যেন গ্রেপ্তার না হন। আমরা ইতিমধ্যে দেখেছি যে কুমিল্লা একজন যুবদল নেতাকে যৌথ বাহিনী নিয়ে হত্যা করেছে। আমি হত্যাই বলবো এটা, আপনি নিশ্চয়ই পরেও আমরা ভিডিও দেখেছি তাই কীভাবে নির্মমভাবে পেটানো হয়েছে। সুস্থ মানুষ তাকে ধরে নেওয়া হয়েছে,
তাকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা তো দূরের কথা, একটা জিডিও নাই। এই বাংলাদেশ আমরা চাই না। আমরা হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতা আন্দোলন করছি এই কারণেই। কিন্তু শেখ হাসিনা আয়নাঘর করেছিলেন, তিনি কত মানুষ গুম করেছেন, মানুষ হত্যা করেছেন, নানা কিছু করেছেন। বাট এই বাংলাদেশ তো এই দৃশ্য আমরা দেখতে চাই না। সুতরাং অপারেশন ডেভিল হান্ট যেটি শুরু হয়েছে, ভাই যথার্থই বলেছেন যে সরকার ক্ষমতায় এসে প্রথম দুটি কাজ ছিল, একটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর একটু হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ। বাট ফিগার দিয়ে আমি দেখলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলেছেন যে আগের চেয়ে হত্যাকাণ্ড কম ঘটেছে। বাট সব কিছু মিলিয়ে খুব বেশি ভালো মনে দেয়। আপনি রোড অ্যাক্সিডেন্টের অবস্থা দেখুন, প্রচুর বেড়ে গেছে রোডে। দ্রব্যমূল্যের কথা আমি কী বলবো, মধ্যবিত্ত এখন বাজারে যেতে পারে না, এত সব কিছু কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। সেই পলিটিক্যাল গভর্নমেন্টের মতোই বলছে যে সিন্ডিকেট তুমি যদি সিন্ডিকেট চিহ্নিত করতে পারো, সিন্ডিকেট চিহ্নিত করে এত বিরাট কঠিন কাজ আমার মনে হয় না। এই সিন্ডিকেট যদি চিহ্নিত করতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। ব্যবস্থা নিতে তো এখন যেহেতু সে পলিটিক্যাল গভর্নমেন্ট না, সুতরাং কোনো জায়গায় সেটা আমি বলতেছিলাম যে পলিটিক্যাল গভর্নমেন্ট নানা সীমাবদ্ধতা থাকে। এই যে সিন্ডিকেট দলের লোকজনই থাকে, অ্যাকশন নিতে পারে না। বাট এখন তো এটা তো পলিটিক্যাল গভর্নমেন্ট, সমস্যা নেই। এবং এটা আরও একটা সুবিধা আছে, অধিকাংশ মানুষের সমর্থন কিন্তু এই সরকার। ধরুন বিএনপি পাওয়ার আছে 40% ভোট সাপোজ, কিন্তু এই সরকারের প্রতি তো সব আওয়ামী লীগ বাদে যত লোক আছে সবাই তো এই সরকারের সাপোর্ট করেছে। সুতরাং এই সরকার তো ব্যবস্থা নিতে পারে। এই যে রোজা আসছে, আমি জানি না পলিটিক্যাল গভর্নমেন্টের মতো বলেছেন যে রোজায় কোনো দেশের দাম বাড়বে না। আমি দেখতেছি এটি যদি হয় তাহলে আমরা সবচেয়ে খুশি হব। এবং আরেকটি বিষয় আমি এই প্রসঙ্গে বলি যে মানুষের মনও সংস্কার করতে হবে। আমি সারা বছর বসে থাকি যে রোজায় মুনাফাটা বেশি করে নেব, এটি খুব দুর্ভাগ্যজনক। আমি ঈদে ড্রেসের দাম 3 গুণ বাড়াবো, 4 গুণ বাড়াবো, এই মানসিকতা চেঞ্জ না হলে নিশ্চয়ই আপনি জানেন স্যার যে বিদেশে কিন্তু বড়দিন বা অন্যান্য সব জিনিসের দাম কমে যায়, সেল দেয়। হ্যাঁ, কিন্তু এই দেশে সব জিনিসের দাম বেড়ে যায়। এটি পৃথিবীর আর কোথাও আছে বলে আমি জানি না। সুতরাং এই মানুষের মনটাও সংস্কার করা দরকার। আমার নামাজ পড়তে দাগ পড়ে গেছে, আমি নামাজকেই করছি না, বাট আমি 1 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করছি, এটা তো হওয়া উচিত না। এটি হওয়া উচিত। রমজান আমাদের কাছে পবিত্র বিষয়। সেই রমজানের মধ্যে আমি কিভাবে মুনাফা করব, মানুষের গলা কাটবো, সেই ধান্দায় আমি বসে থাকি। মুনাফা তো করবে, কিন্তু কতটা যৌক্তিক, কি হারে মুনাফা করবে, এগুলো আসলে এই দেখবেন যে রোজা এসে ছোলার দাম বেড়ে যায়, কত বেগুনের কেজি কত হয় দেখুন না। যদিও উপদেষ্টা বলেছেন যে এবার দাম বাড়বে না, দেখি এটি হলে আমরা সবচেয়ে বেশি খুশি হব। কারণ আমরা জীবনে কোনোদিন দেখিনি যে আগে বলেছে দাম বাড়বে না কিন্তু দাম বাড়ে না, এরকম কোনো দৃশ্য আমরা দেখিনি বাংলাদেশে। এবার নজির নেই, এবার দেখতে চাই নজির বিন। আচ্ছা, আরেকটি প্রসঙ্গ যেটি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, নির্বাচন প্রসঙ্গ। এই জায়গায় আমরা এই গভর্নমেন্টের পক্ষ থেকে শুনছিলাম যখনই নানা মহল থেকে নির্বাচনের ব্যাপার বলা হচ্ছিল, প্রধান উপদেষ্টা ঘোষণা দিলেন এবছরের ডিসেম্বরের কথা, পরবর্তীতে জুনের কথাও বলা হলো, প্রথমে জুন তারপরে ডিসেম্বর। যাই হোক, এ কথাই বলা হচ্ছে। এরপরেও রাজনৈতিক দলগুলো নানা সময়ে নির্বাচন নিয়ে কথা বলছে, নানা রকম শঙ্কা। এরকম একটি অবস্থায় আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল দেখা করেছেন, এবং যে সময় দেখা করলেন আজকে একজন উপদেষ্টা আবার বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন সেটি জাতীয় নির্বাচনের আগে করে ফেলার বিষয়, এবং উনি প্রয়োজনীয়তার কথা বলছেন যে যেখানে যেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে আসলে প্রশাসকরা সেভাবে ফাংশন করতে পারছে না, অথচ তৃণমূলে সেটির খুব দরকার। এই প্রয়োজনীয়তা থেকে সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনব। দেখুন, আপনি যে ফ্রেমওয়ার্কে কথাটা বললেন এটা জুন পর্যন্ত নিয়ে গেছেন, শুরুটা কিন্তু 2029 হবে এমনটি প্রক্ষেপণ পাওয়া গিয়েছিল একজন মাননীয় উপদেষ্টা। তিনি বলেছিলেন যুক্তিটা এরকম যে শেখ হাসিনা আপনার অবৈধ নির্বাচনে যে ম্যান্ডেটটা পেয়েছিলেন সেটা 5 বছরের, তার মধ্যে অগাস্ট পর্যন্ত তিনি ভোগ করেছেন সময়টা, বাকি সময়টা তো আমাদের। ভোট করে এসে ক্ষমতা লজিক্যালি 29 পর্যন্ত যেহেতু টার্মটা আছে একজন উপদেষ্টা বলেছিলেন, আমি ভোট করে এসেছেন, উনি পাবলিকের ম্যান্ডেট নিয়ে আমি বললাম যে প্রক্ষেপণটা ওই পর্যন্ত গেছে। আর আমার কাছে এই যে বারংবার যে নানান রকমের কথাবার্তা বলা হচ্ছে বা দীর্ঘসূত্রিতার একটা আভাস, অনেকেই বিশেষ করে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের যারা প্রতিনিধিত্ব করতেন তারা কিন্তু প্রচণ্ড ক্ষুব্ধ, এবং জনগণও কিন্তু সেবাটা পাচ্ছেন না এই প্রশাসকদের কাছ থেকে। কারণ তাদের 101টা কাজ, কত দিকে
মনোযোগ দেবেন। বরং যেটা হচ্ছে তারা স্বাক্ষর টাক্ষর দিচ্ছেন, দিয়ে রীতিমতো অনারিয়াম, তারপরে আপনার যেটাকে বলে সিটিং অ্যালাউন্স, এইগুলো সংগ্রহ, সুযোগ সুবিধা যেখানে ডিউ রেসপেক্ট, খোলামেলা বললে তাতে আর যাই হোক জনপ্রতিনিধিত্ব কিন্তু নিশ্চিত করা যাচ্ছে না। এমনটি আমরা লক্ষ্য করেছিলাম 1/11-এর সময়। আমাদের ডক্টর হোসেন জিল্লুর রহমান, তিনি স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি আমাদের কয়েকজন সহকর্মী তারা আটক হয়েছিলেন, জনা চারেক। তিনি দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন আদালতের রায় যাই হোক না কেন আমরা তাদের ছেড়ে দেবো। দ্যাট ইজ দ্য স্পিরিট। মানে আসলে নানান ছুতোয় এদেরকে আটকে রাখা হয়েছিল, আমার 4 সহকর্মীকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তারপরে আবার আরেকটা কাজ করেছিলেন, দেশব্যাপী বিভাগওয়ারিভাবে আপনার স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা জয়লাভ করেছিলেন আর যারা রানার্স আপ হয়েছিলেন তাদেরকে একত্র করে সম্মেলন করছিলেন। মানে এক ধরনের আপনার ওয়ার্ম আপ, যে ইচ্ছা ছিল এইরকম যে তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন করবেন, এই যে স্বচ্ছ আপনার বা ঘোলা ব্যালট বাক্স, তারপরে ছবিযুক্ত ভোটার তালিকা, এগুলোকে জাস্টিফাই করবেন, পাইলটিং করবেন, করে টোরে পরে দেখা যাবে 10 বছর পরে হয়তো আয়োজন করছে সাধারণ নির্বাচন, এরকম একটা সময় ক্ষেপণের পলিসি নিয়ে আগাচ্ছিলেন। সেটা কিন্তু আমাদের জনগণ মেনে নেয়নি। এখন ব্যাপারটা উইথ ডিউ রেসপেক্ট, আমি বেনিফিট অফ ডাউট অবশ্যই দেবো, কিন্তু উইথ পিঞ্চ অফ সল্টও দেখতে হবে। সুনির্দিষ্ট তারিখ যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাচ্ছে, ইটস অলমোস্ট লাইক চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরিচিকার পেছনে ছোটার মতো একটা ব্যাপার। এবং সেই কারণেই আমাদের বিজ্ঞ রাজনীতিবিদগণ যেই শেডের মানুষই হন তারা কিন্তু সন্দেহ পোষণ করছেন, আস্থা রাখতে পারছেন না। যৌক্তিক সময় নানান রকমের ফ্রেমওয়ার্ক দিয়েও দেখা যাচ্ছে তল খুঁজে পাওয়া যায়, বাও মিলছে না। মানে কোথায় সোয়াচ অফ নো গ্রাউন্ডের মতো অবস্থা, বাও মেলে না। আচ্ছা, তো সুনির্দিষ্ট তারিখ যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আসলে পরিপূর্ণ আস্থা রাখাটা মুশকিল। কিন্তু রাজনৈতিক দলগুলোর কথা আপনি বললেন যে বিভিন্ন শেডের, এখানেও তো কোন শেড থেকে আবার বলা হচ্ছে যে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে যাতে কাউকে ক্ষমতায় বসানো না হয়, আমরা নিজেরাও তড়িঘড়ি করে ক্ষমতায় বসতে চাই না, এরকম কথাও বলা হচ্ছে। তো সেই জায়গায় তো এই যে মানে যেইভাবে আমরা দেখেছি ইস্পাত কঠিন আপনার ঐক্য আপনার এই অগাস্ট বিপ্লবের প্রাককালে, আওয়ামী লীগ এবং তার সমমনা 14 দল ব্যতীত বাকি সকল দল মত কি ডান কি বাম সবাই কিন্তু যুথবদ্ধ হয়েছিলেন। সেই জায়গাটায় মনে একটু চিট ধরছে। তা না হলে আপনার নানামুখী কথাবার্তা কেন আসবে? তারা যদি আবারও চিটটা ধরার কারণটা কি? এটা ডেফিনেটলি যারা রাজনীতি করেন তাদের তো ডিফারেন্ট অ্যাক্স টু গ্রাইন্ড আছে, সবাই দে ডোন্ট সি আই টু আই। কিন্তু ওখানে হাসিনার ব্যাপারে সবাই একতাবদ্ধ ছিলেন যে তাকে যেতে হবে, মানে এক দফা এক দাবি, তুই কবে যাবি, এইরকম। কিন্তু এখানে আসলে সবাই তো ক্ষমতায় যেতে চান। আমাদের জুনায়েদ সাকিও গিভেন দ্য অপরচুনিটি উনিও ভাববেন যে আমি কেন সরকার প্রধান হব না, তাই না? সেটা ঠিক আছে, কিন্তু তার উপায় নির্বাচনের মধ্য দিয়ে। হ্যাঁ, ডেফিনেটলি। কিন্তু এখন মাঠটা তো প্রস্তুত না সবার জন্য সমভাবে। আর যত দেরিতে নির্বাচন হবে তত কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি বিএনপির ভোট কমবে, এটা অনেকেই বলছেন। কারণ একটা থাকে কি একটা ক্রেজ, একটা মোমেন্টাম, সেটা যদি মিস করে ফেলেন আপনি তখন কিন্তু থাকে না নানান রকমের প্রশ্ন, এটা ওটা, আর ভিন্ন যারা কম্পিটিটর আছেন তারাও কিন্তু মাঠ গুছিয়ে। নির্বাচনটি মূলত পেছাতে যায় যারা কোনোদিন ক্ষমতায় আসার ন্যূনতম সম্ভাবনা নাই। আপনি লক্ষ্য করবেন বাংলাদেশের প্রেক্ষিতে বড় দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ, এটা তো স্বীকার করতে হবে। আওয়ামী লীগ পালিয়ে গেছে, এখন বিএনপি ক্ষমতায় আছে, বিএনপি তো বড় স্টেক হোল্ডার। ডেফিনেটলি। তো যারা নির্বাচন করলে জিতবে না তারা নির্বাচন দেরিতে চায়। কিন্তু এদেশের মানুষের এখন একটা ভোটের ক্ষুধা আছে, কারণ এখন বয়স যাদের 38-40 এরা কিন্তু কোনোদিন ভোট দিতে পারেনি কোনো নির্বাচন। আপনি দেখুন, আপনার স্টুডিওতে বহুবার বলেছি, আবারও বলি যে শুধু পার্লামেন্ট না, স্থানীয় সরকার নির্বাচন কথা বলতে পারে। তারপর ট্রেড বডি, প্রফেশনাল বডি, এই পাড়ায় যে কমিটি, পার্কে ছোট পার্কটার কমিটি, সেই কমিটিতে আওয়ামী লীগের লোক। তারপরে এফবিসিসিআই, ডিসিসিআই, ওই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলে দেওয়া হতো উনি সভাপতি না সেক্রেটারি। আমি যখন সাংবাদিক শুরু করেছি এইসব প্রোগ্রাম আমরা কাভার করতাম, অনেক হাজার হাজার লোক, বিরাট উৎসব, এগুলো তো নাই। পুরো নির্বাচন ব্যবস্থায় নির্বাসনে পাঠানো হয়েছে, সেই ব্যবস্থাটা ফিরিয়ে আনতে হবে।
আমরা যত গণতন্ত্র করি, গণতন্ত্র যদি আপনি কি বলা যে ঠিকভাবে চলাতে চান তাহলে কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে। এটা সারা বিশ্ব, ওয়েস্টমিনস্টার বলেন, আমেরিকান, সব জায়গায় একই সিস্টেম কিন্তু। সুতরাং এই এখন আমি বলি যে নির্বাচন আমি চাই না, আগে সংস্কার পরে নেবে, এগুলো কোনো কথা না। সংস্কার তো বছরের পর বছরের একটা প্রক্রিয়া, সংস্কার কন্টিনিউয়াস প্রক্রিয়া, সবসময় সংস্কার হবে। যেমন আমি 500 লোকের জন্য আপনি যে বাজেট করবেন, আপনি 5000 লোকের জন্য সেই বাজেট কিন্তু করবেন না, এটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। সুতরাং ওই যারা এই কি এক ধরনের কি বলে একটা ভাবছেন যে আমরা ক্ষমতায় যাব না, আমরা নির্বাচন চাই না, যতদিন বিনা ভোটে থাকা যায়, কিন্তু পরিণতি কিন্তু খুব ভালো হয় না। নিশ্চয়ই আপনার মনে আছে 111-এর পরে 2 বছর তারা বিনা ভোটে ক্ষমতায় ছিল, তাদের কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আমি বলতে চাই রাজনৈতিক শক্তি দেশ চালাবে, কিন্তু রাজনীতিবিদ আগেই বলেছি, রাজনৈতিক শক্তি যদি না থাকে তাহলে কিন্তু আপনি দেশ চালাতে পারবেন। যেমন ধরুন এই যে স্থানীয় সরকার নির্বাচন আগে বলা হচ্ছে, এটি কিন্তু কোনোভাবে সম্ভবই না। আপনার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে আগে পুরো দেশব্যাপী। পার্লামেন্ট নির্বাচন হলে প্রকৃত জনপ্রতিনিধি শেখ হাসিনার মতো না, বিনা ভোটের না বা রাতের ভোটের না, প্রকৃত জনপ্রতিনিধি দেশ নিয়ন্ত্রণ করবেন, দেশ চালাবেন। তখন যদি স্থানীয় সরকার নির্বাচন হয় সেটি খুব ভালো। আমার খুব দুর্ভাগ্যজনক, আমার বলতে কষ্ট হচ্ছে যে কাউন্সিলররা ঢাকায় গুলি করেছে, আমাদের কিছু তথাকথিত আন্দোলনকারী বা রাজনীতিবিদ তাদেরকে আবার ফেরত দিতে বলেছে যে না, তাদের আবার দায়িত্ব দেওয়া হবে। এগুলো হচ্ছে যাদের বিরুদ্ধে খুব বড় এলিগেশন নেই, এরকম সবার বিরুদ্ধে এলিগেশন আছে, সবার এভরিবডি, তার সবাই ছাত্রদের নির্যাতন করেছে, জনতাকে নির্যাতন। আমি কোন আক্কেলে, কোন বোধে আমি বলি তাদেরকে আবার ক্ষমতায় দিতে হবে? এটাই কি মুখ্য কাজ কিনা যে আমরা খুঁজে খুঁজে বের করব কার বিরুদ্ধে নেই, কার বিরুদ্ধে আছে? তাদের কথা অনেক বলা যায়, এই স্টোরিটা আমি আর বলবো না। ওই কিছু মানুষ স্বপ্ন দেখছে বিনা ভোটে তালগোল পাকিয়ে কোনোভাবে ক্ষমতায় থাকা যায় নাকি বা ক্ষমতায় যাওয়া যায় নাকি। মক্কা বহুদূর ভাই, মক্কা বহুদূর, এত সোজা না। নতুন দলও তো হচ্ছে, দল হচ্ছে, আপনি ভালো দল তো গণতান্ত্রিক অধিকার, আমাদের ছাত্র বন্ধুরা অনেক স্যাক্রিফাইস করেছে, তারা দল করবে, খুব ভালো। বাট এটি যেন কিংস পার্টি না হয়, এটি মাথায় রাখতে হবে। তাদেরকে পদত্যাগ করে দলে যেতে হবে, পদত্যাগ করবে বলে। আর কিংস পার্টির যদি ফ্লেভার হয়, কিংস পার্টি নাও হয়, সেটির পরিণতি কিন্তু ভালো হয় না। নিশ্চয়ই মনে আছে ফেরদৌস আহমেদ করেছি, অন্য দল করতে চেয়েছিল, পরিণতি কী হয়েছে আমরা কিন্তু জানি। সুতরাং এইসব চিন্তা করে এত সোজা না। জি, আমরা একটু শুনে আসি বেলালী বাকি ইদ্রিসি, আপনার কাছে শুনবো নির্বাচন প্রসঙ্গে। দেখুন, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি কিন্তু একটা সুষ্ঠু রাজনৈতিক নির্বাচনের জন্য দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছে। এখন এই নির্বাচনকে যদি বিলম্বিত করা হয়, আসলে আমি একজন ক্ষুদ্র রাজনীতিবিদ হিসেবে আমি যে এলাকায় যাই, মানুষের প্রত্যাশা কিন্তু এখন এই বিপ্লবের পরে যেখানেই যাই মানুষ একদম তৃণমূল পর্যায়ে সবাই নির্বাচন কখন হবে, আজকে মানুষের জিজ্ঞাসাটাই এরকম। তাহলে এখন আপনাকে মানুষের যে আশা, মানুষের যে প্রত্যাশা যে একটা নির্বাচন প্রতিষ্ঠার জন্য, একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য, কারণ আপনি জানেন যে এই বিগত দিনগুলিতে আওয়ামী লীগ আমলে বিএনপি সমর্থিত এবং এই যে নির্বাচনগুলি কারচুপি হওয়ার কারণে মানুষ নির্বাচন বিমুখ হয়ে গেছিল। ইভেন আওয়ামী লীগেরও অনেক মানে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যেতেন না। কারণ কি? জানতেন যে আসলে নির্বাচন হচ্ছে না, যে লাভ কি, একটা ফলাফল হয়ে যাবে, একটা ঘোষণা হয়ে যাবে। এই যে নির্বাচনের বিমুখিতা আর কি, মানে একটা নেগেটিভ একটা যে ইম্প্যাক্ট, এটা জনসাধারণের মধ্যে ছিল। এখন এই 5ই আগস্টের পরে মানুষ কিন্তু এখন সবসময় চাচ্ছে যে কত দ্রুত নির্বাচন হবে। আসলে নির্বাচনে তো কোনো বিকল্প নাই। আপনি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যেভাবে দেশ চালাতে পারবে, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি একটা দেশ পরিচালিত হয়, সেখানে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন হবে। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন কিন্তু যে এই যে আপনার রাষ্ট্র কাঠামোর যে একটা, উনি 31 দফা রাষ্ট্র কাঠামোর একটা রাষ্ট্র মেরামতের যে একটা সুনির্দিষ্ট 31 দফা একটা দিয়েছেন, ইস্তেহার উনি দিয়েছেন, প্রস্তাব।
এটি আপনি দেখবেন যে এখানে সমস্ত ইনস্টিটিউশন, রাষ্ট্রে যে সমস্ত ইনস্টিটিউশন আছে সবগুলি কভার করা হয়েছে। একটা ঐক্যমতের সরকার থেকে আপনার সংস্কারের সব বিষয় এখানে আলোচনা হয়েছে। তা আমি আশা করব যে আজকে যারা কেয়ারটেকার গভর্নমেন্ট বা এই যে ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে যত দ্রুত সম্ভব এটা নির্বাচন দেওয়া, কারণ সংস্কার একটা নির্বাচিত সরকার ছাড়া কিন্তু এগুলো আলটিমেটলি আপনি এই এই সংস্কারগুলিকে আইনগতভাবে নিয়ে আসতে পারবেন না। আর এটা নিয়ে আসতে গেলে আপনাকে পার্লামেন্টে নিয়ে আসতে হবে। কাজে এখন সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এই যে সবসময় বলা হয় বিভিন্ন মহল থেকে, রাজনৈতিক মহল বলেন, সুশীল সমাজ, যে একটা যৌক্তিক সংস্কার, এখন যৌক্তিক সংস্কারের নামে যদি কালক্ষেপণ করা হয়, একটা যৌক্তিক সংস্কার, এখন নির্বাচন কমিশন নিয়ে কাজ করতে হবে। এখন নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য যদি ল এনফোর্সিং এজেন্সিকে আপনাকে আবার সংস্কার করতে হয়, তাহলে এটা অনেক সময়ের ব্যাপার। আমরা একটা নির্বাচন কমিশনকে একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য যতটুকু দরকার সেইটুকু আমার মনে হয় যে এত দীর্ঘ সময় লাগার কথা না, যেটা আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দ ওনারা বললেন সুন্দরভাবে। আমি মনে করি যে এই সরকার যদি এখনো যদি সদিচ্ছা থাকে যে একটা সুষ্ঠু নির্বাচন অতি দ্রুত সম্ভব, তাহলে আমার মনে হয় যে খুবই দ্রুত একটা নির্বাচন অনুষ্ঠান হতে পারে। কারণ আপনার এখন আর এইটা নাই যে মানুষ এই ভোট কারচুপিটা, এইটা অন্তত এই 5ই আগস্টের পরে যে বিপ্লব, মানুষ এইটা আর করতে দিবে না। জনসাধারণ, ছাত্র জনতা, এইটা আপনি দেখবেন এখন ভোট কেন্দ্রে গিয়ে এটাকে একটা ভোটের যে ভোট প্রদানের যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই যে আমাদের স্লোগান, এইটার প্রতিফলন এখানে সব মানুষই বুঝে। ভোট কেন্দ্রে অন্তত ভোট চুরির রাজনীতি আর বাংলাদেশে হবে না যদি একটা সুষ্ঠু নির্বাচন মিনিমাম একটা আস্থার জায়গা থেকে এটা তৈরি করা হয়, আমাদের ভোটের ব্যবস্থাটা। আর আপনি যেটা বললেন যে এই কিংস পার্টির ক্ষেত্রে, দেখুন যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল। এই মুহূর্তে আপনি দেখবেন যে শুধু বিএনপি না, শুধু এই মুহূর্তে না, বিএনপি সবসময় একটা বড় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে বিদ্যমান। কিন্তু এই আওয়ামী লীগের দুঃশাসনের কারণে বিএনপিকে যেভাবে চেষ্টা করে হয়েছে ভেঙে দেওয়ার জন্য, কিন্তু এত বছর পরেও বিএনপির কিন্তু একটি নেতা কর্মীও কোন আওয়ামী লীগে আপনি দেখবেন খোঁজ নিয়ে যে কোনো যোগদান করেনি। এত মামলা মোকদ্দমা হামলা, তারপরেও কিন্তু বিএনপির নেতা কর্মী কমে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিলম্বের কারণে, কারণ এখন অন্যান্য রাজনৈতিক দলগুলি এটা খুবই দৃশ্যমান যে বিএনপি, আওয়ামী লীগ পালিয়ে গেছে এত অত্যাচার নিপীড়ন করে, এত ছাত্র জনতাকে এইভাবে গুলি করে হত্যা করে। আর এখন শুধুমাত্র একটা বড় রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে এখন দেশ তাকিয়ে আছে, দেশের জনগণ তাকিয়ে আছে যে বিএনপি এই রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আমাদের দেশে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবে। কাজে এই মানুষের প্রত্যাশাকে বিভিন্ন মহল, বিভিন্ন রাজনৈতিক দল, ক্ষমতার লোভ তো ভাই সবারই থাকেই, যে ওনারা যে বললেন ক্ষমতায় সবাই যেতে চায়। এই ক্ষমতায় যাওয়াটাকে কেন্দ্র করে সবাই চেষ্টা করবে, কিন্তু এই চেষ্টা করলেই তো হবে না। রাজনৈতিক যে আপনার অঙ্গীকার, যে কর্মসূচি বিএনপির মতো বড় দলের আছে দেশ পরিচালনার জন্য, আপনি বিএনপির সাথে তো ওই ধরনের দল এই মুহূর্তে এত জনপ্রিয় দল বাংলাদেশে নাই। কাজেই একটি যদি সুষ্ঠু নির্বাচন হয়, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি একটি গণতান্ত্রিক দল, বিএনপি একটি সরকার গঠন করার মতন শক্তিশালী দল। অসংখ্য ধন্যবাদ। বিএনপি যে কর্মসূচিকে নিয়ে এগিয়ে যাচ্ছে সাধারণ মানুষের জন্য, এই যে 31 দফা রাষ্ট্র কাঠামো যে
সুন্দর একটা প্রস্তাবনা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব। এটি সত্যিকার অর্থে দেশের কল্যাণের জন্য, অসংখ্য ধন্যবাদ। গণতান্ত্রিক রাষ্ট্র শেষ করতে হবে আমরা পুনঃপ্রবর্তনের জন্য এটি একটা মাইল ফলক হয়ে থাকবে বাংলাদেশের রাজনীতি। অসংখ্য ধন্যবাদ ডক্টর কলিমুল্লাহ। আমরা শেষ করব, শেষ মিনিটে যদি আপনি বলেন, এই যে আমরা দ্রুত নির্বাচনের কথা বলছি, ন্যূনতম সংস্কার করে নির্বাচন, সরকারও বলছে একটি যে ডিসেম্বরের মধ্যে, কিন্তু নির্বাচন শুরু করার ক্ষেত্রে তো তার আগের কিছু কাজকর্ম থাকে, সীমানা নির্ধারণ, ভোটার তালিকা হালনাগা, সেই সব কাজকর্মগুলো কি শুরু হয়েছে যথাযথভাবে? আপনি যদি এখন থেকেও শুরু করে, তাহলেও তো যে সময়টা লাগবে সেই সময়ের সাথে ঘোষিত সময় যেটি বলা হচ্ছে তার কি কোনো মিল আপনি খুঁজে পান? মানে কি মনে হয়? আমাদের নবগঠিত নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারংবার জানান দেওয়া হচ্ছে যে তারা প্রস্তুত এবং কাজ করে যাচ্ছেন। আমরা অবশ্যই সেটাকে ক্রেডেন্স দেব, কারণ এটি হচ্ছে সাংবিধানিক বডি যার কাজই হচ্ছে নির্বাচন আয়োজন করা, পরিচালনা করা, ফল প্রকাশ করা। তো এমত অবস্থায় আমরা চাইব যে নির্বাচন কমিশন ওয়ার গিয়ারে কাজ করবেন এবং যুদ্ধকালীন পরিস্থিতির মতো সার্বক্ষণিকভাবে ফোকাসডভাবে যদি কাজ করেন, ডিসেম্বর কেন, আমি তো মনে করি এই বছরের জুনেই নির্বাচন সম্পন্ন করা সম্ভব। জুন জুলাই বলা হচ্ছে। আপনার মনে আছে শেরশাহের পতনের পরে বিচেপিতে শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, তারা কিন্তু 3 মাসে নির্বাচন উঠিয়েছিল এবং একেবারে কোন রকমের বিতর্কমুক্ত। সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে ভালো নির্বাচন সেটিকে বলা হয়। শুধু আন্তরিকতা থাকলে নির্বাচন দ্রুত করা সম্ভব। নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। রোড ম্যাপ ঘোষণা করলে আমি সেইভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেইভাবে সাজাবো এবং সকল পক্ষই মেসেজটা আসলে পাবে আর কি, স্টেক হোল্ডাররা। অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জন কর্মচারী অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।